নয়াপল্টনে শুরু তারুণ্যের সমাবেশ, নেতাকর্মীদের ঢল, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। ইশরাক হোসেনের শপথ নিয়ে রিট খারিজের বিরুদ্ধে শুনানি মুলতবি, কাল ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ, টানা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। অবশেষে মুক্তি পেলেন জামাত নেতা এটিএম আজহার, বললেন তিনি এখন স্বাধীন, বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। 4 দিনের সফরে টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শুক্রবার, সই হবে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে 15 লাখ তরুণ জমায়েত হবেন বলে আশা করছেন আয়োজকরা। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 সংগঠন। কর্মসূচি অনুযায়ী 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন করে মোট 8 দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা, বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সরোয়ার, নয়াপল্টনে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর কেন্দ্রীয় নেতারা কি সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন? তারপর দলীয় প্রসঙ্গে আমার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং জিয়াউর রহমান নিয়ে এখন গান পরিবেশন হচ্ছে। আজকে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রচার যে সমাবেশ, এর ফকিরাপুল নরেন কলেজ থেকে শুরু করে ফকিরাপুল, আরামবাগ, এই হাতের থেকে কাকরাইল পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি পুরো রাস্তা একদম জ্যাম-প্যাকড হয়ে গেছে। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং ফরিদপুর আর অন্যান্য এইসব বিভাগ থেকে বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতা কর্মীরা সকাল থেকে এসে স্টেজের আশেপাশে তাদের অবস্থান নেওয়া শুরু করেছেন। আমি জানি যে আজকের এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে যুক্ত হবেন এবং দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আমাদেরকে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ জানিয়েছেন তারা এই কর্মসূচিগুলির মধ্য দিয়ে বোঝাতে চায় আসলে তারা যে পজিটিভ ইতিবাচক রাজনীতি শুরু করতে চায়। সাধারণত বাংলাদেশের রাজনীতি বলতে এখন সবাই বুঝে যে দখল লুটপাট, সেই ধারা থেকে বেরিয়ে আসতে চায়, পুরো রাজনীতিকে ঢেলে সাজাতে চায়, ইতিবাচক ভাবে বাংলাদেশকে করতে চায়। গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসন থেকে ফিরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তাদের যে উদ্যোগ, তারই অংশ হিসাবে এই সমাবেশগুলো করা হয়েছে এবং এই সমাবেশগুলোর পরপরই এই সমাবেশগুলো থেকেই দলের নেতা কর্মীদেরকে বিএনপির হাইকমান্ড থেকে বার্তা দেওয়া হচ্ছে যে শুধুমাত্র রাজনীতি করলে হবে না, নিজেকে করতে হবে, নিজেকে গড়ার পাশাপাশি দলকে করতে হবে, আর দল শক্তিশালী করার মধ্য দিয়ে এই দেশকেও করতে হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, যেই উদ্দেশ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলকে প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের নেতৃবৃন্দ যেসব নির্দেশনা দিচ্ছেন, যেসব নির্দেশনা দেবেন, সেগুলো মেনেই দলের নেতা কর্মীদেরকে চলতে হবে। আমরা জানি আর কিছুক্ষণ পরে 2টা বাজে বলেছে, হয়তো 2টার কিছুক্ষণ পরেই সবার আনুষ্ঠানিকতা শুরু হবে। এর মধ্যে কিছু এসে আশেপাশে অবস্থান নিয়েছেন। আমাদের ধারণা জাকারিয়া পরিবেশনের পরেই কোরআন তেলাওয়াতের মধ্যে এই সভা শুরু হতে যাবে। সরোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন আহমেদ সরোয়ার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এজন্য সুপ্রিম কোর্ট থেকে ইসি বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। পরবর্তী শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা। এ সময় ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান নির্বাচন কমিশন এই রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। নির্বাচন কমিশন ভেরি ইম্পর্টেন্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা অর্জন করেছে। আগামীকাল মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। ঈশ্বর তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইচ্ছাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনো ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। কোরবানির ছুটির আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ালে ঢাকা শহরকে অন্ধকার করে দেওয়ার হুমকি দিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। প্রতিদিনের মতো নাগরিক সেবা বন্ধ রেখে নগর ভবনে বিক্ষোভ করেন তারা। দক্ষিণ সিটির আন্দোলনরত কর্মচারীরা অভিযোগ করেন, আদালত থেকে ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের খামখেয়ালি মনোভাব ও ঈর্ষাবশত তাকে মেয়র পদে বসতে দেয়া হচ্ছে না। যে ভবনে মেয়র নেই সেই ভবনে নাগরিক সেবা দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা। ঢাকাবাসী তাদের নাগরিক সুবিধার জন্য সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দেখতে চায় বলেও দাবি করেন আন্দোলনরতরা। যদি ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করা না হয়, কালকে থেকে অফিস বন্ধ আছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, আমরা ঢাকা শহরে সারা ঢাকা শহর অন্ধকার করে দেব ইনশাল্লাহ। উপদেষ্টা আসিফ মাহমুদের উপর বর্তায়, তার একঘেয়েমির কারণে সে কোর্ট মানছে না, নির্বাচন কমিশনের গেজেট মানছে না, ঢাকাবাসীর যে মনের দাবি সেটা মানছে না, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর দাবি কোনো কিছু সে তোয়াক্কা করছে না। যেহেতু গ্যাজেট হয়েছে, গ্যাজেট হওয়ার পরে শপথ হবে না, এটা আমার জীবনে ভাই এই প্রথম দেখা। মুক্তি পেলেন মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয় তাকে। মুক্তির পর ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান জামাত ইসলামের এই নেতা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড থেকে খালাসের একদিন পর বুধবার সকালে রাজধানীর সাবেক পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। মুক্তি পাওয়ার পর এটিএম আজহারকে ফুল দিয়ে বরণ করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে শাহবাগ মোড়ে জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আজহারুল ইসলাম। বক্তব্যে জুলাই অভ্যুত্থানের নায়কদের প্রশংসা করেন তিনি। জনগণের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান সেনাবাহিনীকেও। আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, যারা আমার নেতা ছিলেন সেই সুনেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে, তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির বলেন, কারো একক চেষ্টায় নয়, দেশের সব মানুষের প্রচেষ্টায় পতন হয়েছে ফ্যাসিবাদের। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিল। রিভিউ রায়ও বহাল থাকে মৃত্যুদণ্ড। এই রায়ের বিরুদ্ধে আবারও আবেদন করলে মঙ্গলবার আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এটিএম আজহারকে খালাস দেয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 4 দিনের সফরে
জাপানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময় দুপুর 2টায় টোকিওতে পৌঁছান তিনি। এই সফরে দেশটির সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানদের সাথেও বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশের অন্যতম সহযোগী দেশ জাপান সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। টোকিওর স্থানীয় সময় দুপুর 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জাপানে পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার রাত 2:10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিমানটি। আগামী 29 ও 30 মে নিক্কেই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সফরে বিভিন্ন পর্যায়ের 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন প্রধান উপদেষ্টা। দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জেডকোর প্রধানের সাথেও ডক্টর ইউনুসের বৈঠক হবে এই সফরে। বাজেট সাপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে $1 বিলিয়ন সাহায্য চাইবে বাংলাদেশ। এছাড়া জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির ব্যবসায়ীদের সাথেও আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে জাপানে এসেছেন। আমরা বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। প্রবাসীদের পক্ষ থেকে ওনার নিকট আমরা একটি আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা টোকিও যেই রুটটি রয়েছে সেটি যেন বন্ধ না হয়। জাপান থেকে যাতে একটা বিশাল ইনভেস্ট বাংলাদেশে আসে এবং আমরা যারা জাপানে আছি ব্যবসায়ী যারা আছে বিশেষ করে তাদের ব্যাপারটাও জানি, ব্যবসায়িক সম্পর্কটা জানি আরো সহজ হয়। সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাপানে 1 লাখ দক্ষ বাংলাদেশি পাঠাতে একটি গুরুত্বপূর্ণ সেমিনারে যোগ দেবেন তিনি। 4 দিনের সফর শেষে 31 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই জাপান সফরকে কেন্দ্র করে প্রবাসীরা কিন্তু খুব উদ্বেলিত। তারা মনে করছেন প্রফেসর ইউনুসের এই জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার সম্পর্ক আরো বেশি উন্নত হবে। ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ শিক্ষা প্রসারে এবং সংস্কৃতি বিনিময়ে প্রফেসর ইউনুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী এখানকার প্রবাসীরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, টোকিও, জাপান। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি। কিন্তু দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির 88তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ এবং সর্বাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাহিনী হিসেবে আরও সুদৃঢ় ও সক্ষম হয়ে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বিমান বাহিনী প্রধান। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি। কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেটস সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই শীর্ষ সন্ত্রাসীকে ধরতে সময় লেগেছে। চেষ্টা করা হচ্ছে সব দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। আম রপ্তানি কার্যক্রম উদ্বোধন করে কৃষি উপদেষ্টা বলেন, আম চাষিদের উৎপাদনে উৎসাহ দিতে হবে, তাহলেই উৎপাদন বাড়বে। গতবারের তুলনায় এবার আমের উৎপাদন বেশি হয়েছে বলেও দাবি করেন তিনি। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে যাত্রা শুরু করায় দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইএসপিগুলো ক্ষতিগ্রস্ত হবে, এমন শঙ্কায় এই দেশীয় উদ্যোক্তারা। এর ফলে 20 কোটি মার্কিন ডলারের দেশীয় বিনিয়োগ হুমকিতে পড়বে এমন শঙ্কা ব্যবসায়ীদের। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা স্টারলিংক বাস্তবতায় কোন পথে, এনটিটিএন এর ভবিষ্যৎ শীর্ষক ব্রিফিংয়ে এসব কথা বলেন আলোচকরা। বক্তারা লাইসেন্সপ্রাপ্ত 3 শতাধিক আইএসপি কোম্পানির বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা চান।
অনুষ্ঠানে অন্য আলোচকরাও স্টারলিংকের বাংলাদেশকে আগমনকে একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে দেশের ইন্টারনেট ব্যবসার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, লাইসেন্স নীতিমালা বাস্তবায়নের আগে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে টেলিকম খাতের আন্তর্জাতিক সংগঠন ITU দিয়ে তা যাচাই বাছাই করাতে হবে। এনটিটিএন ব্যবসায় একচেটিয়া সিন্ডিকেটের অভিযোগ সম্পর্কে ব্যবসায়ীরা বলেন, লাইসেন্স সবার জন্য উন্মুক্ত, টেলিকম খাতে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই খাতের সাথে সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নয়াপল্টনে শুরু তারুণ্যের সমাবেশ, নেতাকর্মীদের ঢল, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান। ইশরাক হোসেনের শপথ নিয়ে রিট খারিজের বিরুদ্ধে শুনানি মুলতবি, কাল ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ, টানা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। অবশেষে মুক্তি পেলেন জামাত নেতা ATM আজহার, বললেন তিনি এখন স্বাধীন, বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। 4 দিনের সফরে টোকিওতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শুক্রবার, সই হবে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।